সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ৮০-র দশকে আমাদের বাবা দাদার সময় ফুটবলের জাদু এবং আর্জেন্টাইন ম্যাচে জাদু ছড়াতেন দিয়াগো ম্যারাডোনা। এবং আমাদের এই বর্তমান সময় আরেক জাদুকর, যে কিনা তার খেলার জাদুতে আমাদের মুগ্ধ করে রেখেছে, তিনি হচ্ছেন লিওনেল মেসি। তার সেই খেলায় মুগ্ধ হয়ে বাংলাদেশে এক বিশাল জনগোষ্ঠী আর্জেন্টাইন ফ্যান এবং আর্জেন্টিনার যে খেলার নৈপুণ্য সেটা আসলে সবারই নজর কাড়ে। সেই বাস্তবিক জায়গায় আমরা আজকের ম্যাচ দেখলাম। আজকের বিশ্বকাপ অনেকের জন্য বিশ্বকাপ অনেক ইতিপূর্বে শুরু হয়ে গেলেও আজকে সকাল ৭টা বাজে অনেকের জন্য বিশ্বকাপ নতুন করে শুরু, কারণ আজকে ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। আর্জেন্টিনার ফ্যানদের জন্য এটা একটা অন্যরকম পাওয়া, এবং সেই প্রথম ম্যাচেই সেই জাদুকর লিওনেল মেসির 3টি গোল এবং সে প্রথম ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার পাস, পজিশনিং, খেলার গতি এবং এই আর্জেন্টাইন খেলার সামনের দিকগুলো কি হবে এবং বর্তমান অবস্থা কি, সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন শেখ সাইফুর রহমান, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি কি দল করেন আমি জানি না, কিন্তু আমি আর্জেন্টাইন ফ্যান। সেই ক্ষেত্র থেকে আজকে না ঘুমিয়ে খেলা দেখে অফিসে এসে অফিস করা একটা অন্যরকম আসলে ক্লান্তিবোধ নেই, একটা অন্যরকম আনন্দ কাজ করছে। আজকের এই যে খেলা আর্জেন্টিনা এবং আলজেরিয়া, আপনার মতামত জানতে চাই। কেমন দেখলেন, কেমন লাগলো এভরিথিং? আমার কাছে আমি ওই খেলার প্রসঙ্গে ঢোকার আগে একটু বলি, দীর্ঘদিন স্পোর্টস স্পোর্টস জার্নালিজম করেছি, মানে ক্রীড়া সাংবাদিকতা করেছি। বাট অনেক দিন আমার ক্রীড়া সাংবাদিকতার থেকে আমি একটু দূরে, মানে আমি এখন অন্য বিষয় নিয়ে কাজ করি। কিন্তু এই যে বসা, এইটা আমার কাছে এক ধরনের নস্টালজিয়ার মতো, মানে হোম কামিং আর কি, যে না আমি আবার স্পোর্টস নিয়ে কথা বলছি। আজকের ম্যাচ আমার কাছে মানে খারাপ লাগেনি, মন্দ লাগেনি। প্রথম ম্যাচ হিসেবে হ্যাঁ ঠিক আছে, দুটো দলেরই প্রথম ম্যাচ। আর একটা জিনিস যেটা হয় যে ছোট দলগুলোর ক্ষেত্রে যখন একটা বড় দলের বিরুদ্ধে খেলে এবং সেখানে একজন একেবারে মানে একজন তারকা থাকেন, যে তারকার দিকে সারা পৃথিবীর চোখ থাকে, সমস্ত ফ্ল্যাশ লাইটগুলো তার দিকে। তো এইরকম একটা দলের বিরুদ্ধে খেলতে গেলে কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকে। এটা আলজেরিয়া ছিল, সেটা আমার মনে হয়েছে। এবং আপনি আমার সাথে একমত হয়তো হবেন যে মানে মেসি উঠে যাওয়ার পরের যে সময়টা আলজেরিয়ার কন্ট্রোলে কিন্তু খেলাটা ছিল। তবে আমি যদি খেলাটা দুটো ভাগে ভাগ করি, দুটো অর্ধে, আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা দেখেছি, প্রথম অর্ধের শেষ 10 মিনিট আর দ্বিতীয়ার্ধের শেষ 10 মিনিট আলজেরিয়া কিন্তু আর্জেন্টিনার উপরে প্রভাব বিস্তার করতে চেষ্টা করেছিল, বলা যায়। হ্যাঁ, এটা বলা যায়। এই যে ম্যাচের নৈপুণ্য, এই যে মেসি যে তারকা খেলোয়াড় এবং প্রথম ম্যাচে নেমে হ্যাটট্রিক, এটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং এই যে একটি শিল্পের প্রদর্শনী ফুটবলার হিসেবে, আপনার মতামত জানতে চাচ্ছি। আজকের ম্যাচটা না মেসির জন্য অনেকগুলো ঘটনা, মানে কমেন্টেটররা বারবার বলছিলেন যে 5টা ওয়ার্ল্ড কাপ এখনো হ্যাটট্রিক নেই। তো আসলে ভাগ্য যাকে দেয় এভাবেই বোধহয় দেয়। এবং 3টা গোলই অসাধারণ। আমি প্রথম গোলটার ক্ষেত্রে বলবো যে লুকা জিদান যদি আরেকটু পেছনে থাকতো, কারণ বলটা সে ছুঁয়ে ফেলেছিল, তাহলে কি হতো আমি জানি না। কিন্তু 3টা গোলই অসাধারণ, 3টা গোলই বাঁপা দিয়ে এবং একদম মেপে গোল করা। একেবারে মানে মেসি যেটা, মানে একজন ভালো খেলোয়াড় বা বড় খেলোয়াড় কিন্তু আসলে এমনি এমনি হয় না। তার যে বুদ্ধিমত্তা, তার যে মাঠে উপস্থিতি, অনেক জায়গায় কিন্তু মেসিকে দেখা যাচ্ছে না, কিন্তু মেসি কিন্তু ঠিকই জায়গা মতন থাকছেন। তো এই যে একটা তার ইভেন বলের কন্ট্রোল, অন্যদেরকে অ্যাসিস্ট করা, সব কিছু মিলিয়ে মেসি মেসি। আর মানে ম্যাচটা আমরা যখন দেখছি আমাদের 17 তারিখ, কিন্তু আমেরিকাতে 16 তারিখ, মানে মেসিরা যখন খেলছে তখন 16 তারিখ। মেসির ডেবিউ কিন্তু 16 তারিখ, 2006 জার্মানিতে 16 তারিখে। খুব ইন্টারেস্টিং। এবং সেই 16 তারিখে এসে তার হ্যাটট্রিক হলো। মানে আমার কাছে মনে হচ্ছে যে না, মেসি তার, আমি কেন জানি মনে হচ্ছিল, আমি কালকেও আমার কলিগদের বলছিলাম যে আসলে ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমার মনে হয় মেসি রিটায়ার করে ফেলা উচিত ছিল। কিন্তু আজকের ম্যাচ দেখে আমার মনে হচ্ছে যে না, রিটায়ার না করে আমরা কিছু আরো ভালো ম্যাচ দেখতে পাবো, আরো ভালো ম্যাচ এবং আরো অনেক কিছু দেওয়ার হয়তো বা আছে অবশ্যই সেক্ষেত্রে। আসলে এই যে আপনি বলছিলেন তার পাসিং, তার যে খেলার নৈপুণ্য, এই যে 39 বছর বয়সে তার এই যে একটা দাপুটে ভাব, এখনো যে স্পটলাইটটাকে ধরে রাখা, আসলে এটার পিছনে অনেক ধৈর্য, শ্রম, ত্যাগ, সব কিছুরই সংমিশ্রণ। এই ম্যাচে সবচেয়ে বেশি আসলে কি মুগ্ধ করেছে আমি যদি জানতে চাই আপনার কাছে? এজ এ হিউম্যান বিইং, মানে মেসি আসলে একটা অন্য ধরনের মানুষ। মানে শুধু খেলোয়াড় না, সব কিছু মিলিয়ে তার পরিবার, সতীর্থতে তার সম্পর্ক, বিভিন্ন ক্লাবে খেলার সময় তার যে কেমিস্ট্রি, সব কিছু মিলিয়ে মেসি আসলে অন্যদের থেকে আলাদা বলেই তিনি লিওনেল মেসি, আদারওয়াইজ এটা সম্ভব না। একদম। এক্ষেত্রে আমি যদি জানতে চাই, আমি যেমন একজনের কথা আনছিলাম যে আমাদের বাবা দাদার সময় আসলে ছিলেন দিয়াগো ম্যারাডোনা,
তার খেলার নৈপুণ্যে সবাই মুগ্ধ থাকতো এবং আমরা এখন মুগ্ধ থাকি হচ্ছে মেসির নৈপুণ্যে, যারা আর্জেন্টাইন ফ্যান ফলোয়ার হোক বা অন্য কেউ যে কেউই হোক। সেক্ষেত্রে যদি একটু আসতেই চাই, এই যে আপনি 30 বছর সাংবাদিকতার সাথে আছেন, সেক্ষেত্রে ম্যারাডোনা এবং মেসির যে খেলার নৈপুণ্য বা তাদের সাথে কোনো সদৃশ্য পান কিনা বা তাদের খেলার মধ্যে যে একটি পার্থক্য পরিলক্ষিত হয় কিনা, কি বলবেন এই জায়গায় জানতে চাই। আমাদের কৈশোর থেকে যৌবনের সময়টায় আসলে আমরা ম্যারাডোনাকে পেয়েছি, মানে একদম একদম আমাদের কৈশোরের আইডল। এবং সত্যি কথা হচ্ছে যে এই যে আর্জেন্টাইন ফ্যান ফলোয়িং যেটা আমরা এই উপমহাদেশে দেখি, সেটার মূল কারণ কিন্তু ম্যারাডোনা। কারণ এর আগে ড্যানিয়েল প্যাসারেলাদের সেই 78 এটা অনেকে মনে রাখেনি, কারণ ওই সময় ব্রাজিলেরও এত ভালো ভালো খেলোয়াড়, এবং তার আগে জিকো বা তার আগে যদি প্লেয়ের কথা বলি, অতএব ব্রাজিলের ফ্যান ফলোয়িংটা অনেক বেশি ছিল। ম্যারাডোনা আসলে একটা মানে আমি কি বলবো, একটা ইন্ডিভিজুয়াল যদি আমি নৈপুণ্যের খেলোয়াড় বলি, কিন্তু একটা দ্রোহী চরিত্র একদম তার মধ্যে ওই জিনিসটা আছে। হ্যাঁ, একা খেলছেন, সতীর্থদের নিয়েই খেলছে, কিন্তু তার ইন্ডিভিজুয়াল এবিলিটিটা ছিল অসাধারণ। সেই এবিলিটি যে মেসি নেই তা কিন্তু না, কিন্তু মেসি যখন খেলে সেটা আর এক সৌন্দর্য, ম্যারাডোনা যখন খেলে সেটা আর এক সৌন্দর্য। অতএব অনেকেই বলতে পারে যে আর্জেন্টাইনরা কাকে মনে রাখবে। একদম আর্জেন্টাইনরা আসলে দুজনকেই মনে রাখবে, কারণ দুজন দুই সময়ের প্রতিনিধিত্ব করছে এবং দুজন দুই রকম নৈপুণ্য দিয়েই আসলে সারা পৃথিবীর মানুষকে ম্যাসমারাইজ করছে। এই জন্য দুজনকে আসলে আলাদা করে বলাটা একটু মানে আলাদা করে তো অবশ্যই বলাই যায়। দুজনের খেলার যে স্টাইল, ম্যারাডোনার যে ড্রিবলিং, এইটা মানুষ সারা জীবন মনে রাখবে। অন্তত ওই 3টা ওয়ার্ল্ড কাপ ম্যারাডোনা যে খেলেছে, কিন্তু তার ব্যক্তিগত জীবন, আবার মেসির ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। মেসি মানে একদম ক্লিন স্লেট, এটা একেবারেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ম্যারাডোনার অনেক বিতর্ক আছে, অনেক কিছু আছে। তারপরেও মানে দিন শেষে দুজনই তারকা, দুজনই মহাতারকা। এই ক্ষেত্রে আপনার একটু কথায় নোট করতে চাচ্ছি যে আসলে দিয়াগো ম্যারাডোনার একটি ব্যাপার আছে, তিনি একদম দ্রোহী এবং একটু একচেটিয়া বা যে এক পেশে যে হয় না যে আমি যেটা বলবো আমি যেটা করবো, সেই অ্যাপ্রোচটা তার বডি ল্যাঙ্গুয়েজ খেলা তো দেখা যায় এবং কথাবার্তা তো দেখা যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি মেসি আসলে একটু গুছানো, তার খেলার সে নৈপুণ্যটা মাঠেও দেখে এবং টিম কম্বিনেশনটাও সে খুব ভালোভাবে আসলে ধরে রাখে। সেই ক্ষেত্রে আরও আলোচনা করব আর্জেন্টাইন ফুটবল নিয়ে এবং আলজেরিয়ার এই ম্যাচ নিয়ে এবং সামনের ম্যাচগুলো নিয়ে। একটি বিরতি নিয়ে আসি আপনার কাছে। দর্শক, সময় হলো একটি বিরতি, ফিরে আসি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, ফিরে যাচ্ছে আলোচনায়। ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা নিয়ে কথা বলছিলাম, আসলে বিশ্বমানের খেলোয়াড় দুজনের নিয়ে কথা বলছিলাম। সেক্ষেত্রে আসলে যদি একটু জানতে চাই আপনার কাছে, দীর্ঘদিন ধরে যেহেতু কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা বারবার বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছে, এটা কি তাদের কোনো আলাদা দর্শন আছে নাকি বা কোনো স্ট্র্যাটেজি আছে, কিভাবে আসলে এটি হয়ে থাকে? আসলে আর্জেন্টিনার কাছে ফুটবলটা একটা ধর্মের মতো, মানে ইটস এ রিলিজিয়ন টু আর্জেন্টাইন। আমাদের যেরকম ন্যাশনাল আইডি থাকলে খুব গর্ববোধ করি, ওরা তাদের নেভারহুডের দলগুলোকে সাপোর্ট করার মধ্যে ওই ধরনের একটা গর্ববোধ করে। এবং এই যে নেভারহুড যে ক্লাবগুলা, সেই ক্লাবেরই সাপোর্টারগুলো থাকে, এবং এর পরবর্তীতে তাদের তো বিভিন্ন টায়ারে খেলোয়াড় থাকেই। আর তাদের যেসব মানে যে দলগুলো, টপ টায়ারের যে দলগুলা, সে আপনার রিভার প্লেটই বলেন, ইন্ডিপেন্ডেন্টে বলেন, বা এই যে দলগুলো আছে, এই দলগুলোর খেলা মানে হচ্ছে সেটা একটা অন্য ক্রেজ, মানে সেটা সুপার ক্লাসিকো। সুতরাং এই যে আপনার একটা ধারাবাহিকতা, এইভাবে কিন্তু তাদের খেলোয়াড়গুলো তৈরি হয় আর কি। এইটা মানে যেটা হয়তো আমরা ওইভাবে করতে পারি না বা আমরা ছড়াতে পারি না। মানে ফুটবলটা ওদের রক্তের মধ্যে মিশে আছে, একটা সংস্কৃতি, একটি অংশ। একদম একদম একদম, মানে একেবারে সেই একেবারে গলি থেকে রাজপথ যদি বলি তাহলে আসলে ওইভাবেই হয়। একই কথা ব্রাজিলের ক্ষেত্রে প্রযোজ্য আর কি, যে ব্রাজিলও ঠিক একইভাবে তাদের খেলোয়াড় তৈরি করে। তবে আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ, ব্যক্তিগত নৈপুণ্যের খেলোয়াড় তো আছেই, কিন্তু ব্রাজিলের আবার ঠিক উল্টো, মানে ব্রাজিলে ব্যক্তিগত নৈপুণ্যের খেলোয়াড় অনেক বেশি দেখা যায়, অনেক বেশি দেখা যায়। এবং তাদের সংস্কৃতিটা আর একটু বেশি মনে হয় যে ওতপ্রোতভাবে জড়িত, একদম শিশুকাল থেকে এবং পাড়া থেকে একদম রুট লেভেল থেকে খেলোয়াড়রা তৈরি হয়ে থাকে। এখানেও সেম, একদম ওই পাড়া, একদম পাড়া থেকেই শুরু হয়। আচ্ছা আচ্ছা। এটা মেসির শেষ বিশ্বকাপ, মেসির পর আসলে আর্জেন্টিনা আসলে মুখ কে হতে পারেন, আপনার কি মনে হয় নতুন স্পটলাইট কার দিকে পড়তে পারে? এটা আসলে বলা কঠিন, কারণ এই টিমেই তো আগের বিশ্বকাপের 14 জনের মতো খেলোয়াড় বা 14 জনের বেশি খেলোয়াড় আছে। কারণ এখান থেকে কেউ হঠাৎ করে জ্বলে উঠে মেসি হবে কিনা আমি জানি না, কিংবা নতুন কোনো একজন প্লেয়ার এসে মেসির জায়গা নেবে। আসলে মেসি নতুন আর একটা মুখ তৈরি হওয়া আর কি, সেটা হতেই পারে, এটা সময় বলবে, আসলে এখনই বলা মুশকিল।
সেক্ষেত্রে আসলে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় আসলে এই যে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে কিন্তু নেদারল্যান্ডকে কিন্তু যে প্রস্তুতি ম্যাচে কিন্তু আলজেরিয়া হারিয়ে দিয়েছিল এবং এটা অনেকটাই সমীহ করার মতোই ছিল আলজেরিয়া, যদিও 27-28 নাম্বার সে ফিফা র্যাঙ্কিংয়ে ছিল। আলজেরিয়ার খেলা সম্পর্কে কি বলবেন এই আর্জেন্টাইন সম্পর্কে? আসলে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচটাই তাদের জন্য একটু টাফ ছিল, যে অন্য কোনো একটি সহজ দলের সাথে আলজেরিয়া যদি খেলা শুরু করতো তাদের জন্য ভালো হতো মনস্তাত্ত্বিকভাবে। তাদের জায়গা থেকে মানে একটু তাদের বিশ্লেষণ করুন। দেখেন, একাধিক বড় দলকে কিন্তু ছোট দলগুলো রুখে দিয়েছে, ড্র করেছে, যেটা স্পেনের ক্ষেত্রে আমরা দেখেছি। সেক্ষেত্রে জি, স্পেনকে মানে রুখে দিয়েছে সমতা কেপ ভার্দে। হ্যাঁ হ্যাঁ, তো একইভাবে এই ম্যাচে প্রথম থেকে আসলে আমার সেটা মনে হয়নি যে না আলজেরিয়া ওই শক্তি নিয়ে আর্জেন্টিনাকে রুখে দিতে পারবে, ড্র করতে পারবে, সেটা মনে হয়নি। বরঞ্চ আলজেরিয়া খারাপ খেলেছে আমি সেটা বলবো না, কিন্তু আর্জেন্টিনাকে রুখে দেওয়া কিংবা তাদেরকে হারানোর মতন আমার কেন জানি না আমার মনে হয়নি আর কি ওইভাবে তাদের যে খেলার ধার বা ওরা যদিও একই ফরমেশনে খেলেছে, সেই 4-3-3, এরাও 4-3-3, ওরাও প্রয়োজনে নেমে এসেছে, ডিফেন্সকে সাপোর্ট করেছে, কিন্তু আমার মনে হয়নি যে না আবার ওরা আক্রমণে উঠেছে। ওদের বল পজিশন যদি বলি তাহলে অলমোস্ট 50-50 ছিল, কিন্তু মানে একদম একেবারে গোল করার মতন অবস্থা। ইন্টারেস্টিংলি প্রথম 7 মিনিটের মধ্যে কিন্তু দুটো অফসাইড গোল হয়ে গেছে, এবং তার একটা মেসি আর একটা ওদেরই, কিন্তু দুজনই অফসাইডটা একই ধরনের ছিল। কিন্তু ওই একবার ছাড়া আর কোনোবার কিন্তু আলজেরিয়াকে ওইভাবে আক্রমণে উঠে কিছু করতে আমি অন্তত আমার মনে হয়নি যে না আর্জেন্টিনাকে ওইভাবে তারা মানে বিপাকে ফেলতে পারবে। আমরা আসলে অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে একটু কিছু কথা বলছিলাম অফ ট্রেকে, যেমন অনেক তো আর্জেন্টাইনের সুনাম করছিলাম, সেক্ষেত্রে আসলে যে মেসিবিহীন যে একটা খেলা আমরা লাস্টের যে কিছু সময় দেখলাম, সেক্ষেত্রে আমরা দেখেছি আপনি বলছিলেন যে আলজেরিয়া কিন্তু একটু চেপে ধরেছিল, এবং আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু শট পাস একটু মনে হয়েছে যে আরেকটু দর্শনের দরকার ছিল, আরেকটু খুব মানে স্বাভাবিকের চেয়ে একটু অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। সেই বিষয়গুলো নিয়ে কি বলবেন আসলে? এটা মানে মাঠে মানে মেসি থাকা মানে হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রেশার, মানে যে কোনো যেভাবেই বলি না কেন এই ধরনের প্লেয়ার থাকা একটা প্রেশার। আর্জেন্টিনা এমনিতেই ভালো দল, অতএব আলজেরিয়ার যে ফিনেসটা দরকার ছিল সেটা তারা পারেনি। সেটা এক্ষেত্রে অবশ্য আর্জেন্টিনার ডিফেন্সকে অবশ্যই এখানে ক্রেডিটটা দিতে হবে, যার জন্যে ধরেন মেসি যখন ছিল বা মেসি 3টা গোল, তখন কিন্তু আর্জেন্টিনা মানে আলজেরিয়ার ডিফেন্সকে কিন্তু সে নড়িয়ে দিতে পেরেছে, কিংবা আর্জেন্টিনার যে আপনার ফ্রন্ট লাইন তারা কিন্তু ওই ফাঁক ফোকরগুলো তৈরি করতে পেরেছে, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রে হয়নি। মানে আলজেরিয়া ওই ফাঁক ফোকরটা তৈরি করতে পারেনি। সেক্ষেত্রে আর্জেন্টিনার ম্যাচের মধ্যে যে আপনি বলছিলেন যে আসলে গোলের যে ক্ষুরধার, সেক্ষেত্রে আসলে অনেকগুলো অন টার্গেট ছিল, কিন্তু আলজেরিয়ার আসলে সেই ধরনের একদম টার্গেট বেস তেমন আর কি ছিল না। তারা চেষ্টা করেছে, আলজেরিয়ার জন্য শুভকামনা। সেক্ষেত্রে আমাদের দেশের ব্যাপারে যদি একটু আসে, আসলে এই যে খেলা একটা উন্মাদনা, এই যে বিশ্বকাপ আসলে যে একটা উন্মাদনা, এই উন্মাদনাকে আপনি আসলে কিভাবে উপভোগ করেন? এই প্রশ্নের আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিতে চাই। মেসি যখন বার্সেলোনাতে ছিল 2005 সালে, তখন 5-5-এ, তখন তার বয়স 18। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের তখন হচ্ছে জিদানের এগেনস্টে মেসি খেলেছে, তখন 18 বছরের মেসি। আর আজকে জিদানের ছেলের এগেনস্টে মেসি খেলেছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর মেসি আরেকটা কথা বলেছে যে রোনালদোর মানে মতো খেলোয়াড়ের এক কাতারে থাকতে পারাটা তার জন্য সম্মানের। এইটাই মেসি যে কত বড় মাপের, কত উদার, এইটা কিন্তু প্রমাণ করে। এবার আপনার প্রশ্নে আসি। আসলে বাঙালি তো হুজুগে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমি আমার অফিসেই দেখছিলাম যে আমাদের ডেস্কের দুদিকে 2 ধরনের পতাকা, কেউ ব্রাজিলের টাঙাচ্ছে তো কেউ আর্জেন্টিনা টাঙাচ্ছে, মাঝখানে কেউ হয়তো 1-2 ফ্রান্স কিংবা জার্মানি কিংবা হয়তো পর্তুগালের সাপোর্টার আছে। ইভেন আমার ছোট ছেলে পর্তুগালের সাপোর্টার, এবং তার মনে হচ্ছে পর্তুগাল এবার জিতবেই। তো এটা আসলে বাঙালির একটা মানে বাঙালি আসলে কি বলবো উদযাপন করতে পছন্দ করে। বাঙালির নানা ধরনের বিষয় আছে, ধরেন অনেক দুঃখ আছে, কষ্ট আছে, আবার কিন্তু এই সবের মধ্যে দিয়ে নেগেটিভিটিটা মানুষ সরিয়ে রাখতে চায়, এরা বাঙালি বেশি করে চায়। অতএব বাঙালি এইভাবেই উদযাপন করে, সেটা খেলা, সে ক্রিকেটই হোক ফুটবলই হোক। সুতরাং আর্জেন্টিনার ফ্যানরা নিশ্চয়ই ভীষণ খুশি, ব্রাজিলের ফ্যানরা একটু এতে আছে, একটু দুঃখে আছে। আমার নিশ্চয়ই এই যে ফেসবুক সোশ্যাল মাধ্যমেও যে আসলে এক দল আরেক দলকে ঘায়াল করে অনেক ধরনের কথাবার্তা, এই যে মজার কৌতুক, এগুলো আসলে উপভোগ্য, এবং এটি আপনার কথার মাধ্যমে খুব পজিটিভলি আসলে মানুষের অনেক দুঃখ থাকলেও আসলে সেটা ভুলে এই জিনিসগুলো উদযাপন করতে যায়। আমরা আসলে বাঙালির একটু উদযাপন প্রিয় মানুষ। সেক্ষেত্রে যে আমাদের দেশের যে খেলা, আমাদের দেশের খেলা আসলে আমরা এখনো অনেক পিছিয়ে আছি ফিফা র্যাঙ্কিংয়ে,
এবং এই যে একটা উন্মাদনায় ভরা একটি জাতি ফুটবলকে এত ভালোবাসে, সেক্ষেত্রে আসলে আমরা কি শিখতে পারি এই আন্তর্জাতিক মানের খেলা থেকে? আমাদের কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন বলে মনে করছেন? 3টা জিনিস খুব প্রয়োজন: শিক্ষা, প্রফেশনালিজম এবং পরিকল্পনা। আমি স্পোর্টসের অনেক দিন স্পোর্টসে কাজ করেছি এবং আমার কাছে মানে স্পোর্টস রিপোর্টিংটা ছিল হচ্ছে, আমি মনে করি যে খেলাটা কিন্তু শুধু মাঠের ভেতরে হয় না। একদম। মাঠের ভেতরে আমরা একটা অংশ দেখি, কিছুক্ষণের জন্য দেখি, মূল খেলাটা হয় মাঠের বাইরে। সো এই মাঠের বাইরের যে খেলা, এইটা নিয়ে ছিল আমার সাংবাদিকতা। সেটা আমি ওই জায়গা থেকে দেখি যে কয়েক বছর আগে যখন আমি এটি নিউজে কাজ করতাম, তো আমি এই বাজেটের আগে একজন কর্মকর্তাকে একটা প্রশ্ন করেছিলাম। আমার একটা রিপোর্ট ছিল যে মানে বাজেটের আগে মানে গভর্নমেন্টের বিভিন্ন বডির সাথে মিটিং করে, এনবিআর এর সাথে, বাংলাদেশ ব্যাংকের সাথে, বিভিন্ন যারা অ্যাসোসিয়েশনগুলো আছে, স্পোর্টস কেন যায় না? তো সেই কর্মকর্তার প্রশ্ন ছিল যে এই ধরনের প্রশ্ন তো এর আগে আমাকে কেউ করেনি। তাহলে আমরা কি আসলে গভর্নমেন্টের সাথে বার্গেন করি? আমাদের স্পোর্টসের যারা কর্মকর্তারা আছে তারা বার্গেন করে না তো। আমাদের স্পোর্টসের কর্মকর্তারা বিদেশে যাচ্ছেন, সেখানে দেখছেন, অনেক কিছুই দেখেন, প্রফেশনালিজম কীভাবে হয়, কীভাবে একটা প্ল্যানিং করা হয়, একটা খেলাকে কীভাবে এগিয়ে নেওয়া হয়, সেগুলো তো দেখা হয়। কিন্তু তারা কি বাংলাদেশে ফিরে এসে সেটা ইমপ্লিমেন্ট করে না। তো যতদিন শিক্ষা, পরিকল্পনা এবং পেশাদারিত্ব একসাথে না আসবে, ততদিন শুধু খেলাধুলা না, আমরা কোনো ক্ষেত্রেই এগোতে পারবো না। এক্ষেত্রে একটি বিষয় আমি একটু জোর দিতে চাই যে শিক্ষার কথা বললেন। আসলে অনেক ছেলে মেয়ের ভিতরে উদ্দীপনা থাকলেও এখন আমাদের শেখানো হয় তুমি কি হবা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এর বাইরে চিন্তা করতে পারে না। এবং অনেকগুলো সেক্টর যে আছে, আমি খেলায় ভালো হলে আমাদের অভিভাবকের জায়গা থেকে যে তুমি খেলায় তাহলে ভালো পারফরমেন্স করো এবং সেটাকে ক্যারিয়ার হিসেবে নেয়া এবং সেভাবে ক্যারিয়ার গাইডলাইন দেয়া, এবং যে কোনো একটি ছেলে অভিনেতা হতে চাইলে, একজন সাংবাদিক হতে চাইলে একদম যে তাকে স্পেসিফিকলিভাবে সেখানে তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটি দৈন্যতা আছে বা সে সাহসিকতা দেওয়ার একটা ব্যাপার আছে। এই জায়গায় কাজ করার জন্য কি করা যেতে পারে? এবং একদম একদম দেদারসে সবাই একটা সার্টিফিকেটের পিছনে ছুটছে, কিন্তু যে কারিগরি শিক্ষা বা আমি যে এক্সপার্টিস কোনো বিষয়ের উপরে, সেই জায়গায় আসলে ছোটা যে প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, খেলা, আমি খেলোয়াড় তৈরি করব, কিন্তু শুধু খেলোয়াড় কেন, খেলা তো একটা বড় ইন্ডাস্ট্রি, তো বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। সো ইন্ডাস্ট্রিতে শুধু খেলোয়াড় তৈরি হবে কেন? আপনার স্পোর্টস কমিউনিকেশনের জন্য লোক লাগে না? ভেরি গুড। তো স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য লোক লাগে না? তো এই ধরনের তো অনেক ক্ষেত্র আছে। স্পোর্টস মার্কেটিংয়ের জন্য লোক লাগে, ফিজিওথেরাপির জন্য মানে ফিজিও লাগে, মানে কত জায়গায় লোক লাগে। কিন্তু আমরা একটা বিকেএসপি করেছি, কিন্তু বিকেএসপি কোনো ব্র্যান্ডিং আছে কি সারা বাংলাদেশে? একদমই নেই। তাহলে আমি যদি ব্র্যান্ডিং করতে না পারি, আমার স্পোর্টস সায়েন্সের জন্য লোক লাগে। তো আমরা যদি এই ব্র্যান্ডিংগুলো না করতে পারি, যে বিকেএসপি একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে ওখানে যাবে, ভর্তি হবে, হয়ে ওখানে খেলোয়াড় তৈরি হবে, কিন্তু খেলোয়াড় কি আমি প্রপারলি তৈরি করি? একটা ছেলে সকালবেলা উঠে সে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে তার নাস্তা করার সময় আছে কি নেই, সে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে হচ্ছে স্কুলে গিয়ে তাকে এসএসসি এইচএসসি পড়তে হবে। ওয়াই? কেন বিকেএসপিতে আলাদা কারিকুলাম থাকবে না ফর দি স্পোর্টস পারসন? একদম। আমি কেন ওকে এসএসসি আর এইচএসসি পড়াবো? আমি একটা খেলোয়াড় তৈরি করার জন্য আমার যেটা দরকার সেটা করাবো। আমার যদি কেউ স্পোর্টস ম্যানেজমেন্ট পড়তে চায়, হ্যাঁ, তাকে এসএসসি এইচএসসি আমি পড়াবো, রাইট। কিন্তু আমি খেলোয়াড়ের জন্য কেন আমি তাকে এটা পড়াবো? তাকে তার ধর্ম শিক্ষা করতে হবে, তার অমুক শিক্ষা করতে হবে, এটা তো প্রয়োজন নেই। বরঞ্চ সে ওইখানে স্পোর্টস রিলেটেড জিনিস পড়বে, জানবে, টেকনিক্যাল বিষয়গুলো জানবে, সে স্পোর্টসের মধ্যে থাকবে। কেন তাকে ইতিহাস, ভূগোল ইত্যাদি সব কিছু পড়তে হবে? তাকে খেলা পড়তে হবে। সে ঘুমাবে খেলা নিয়ে, সে স্বপ্ন দেখবে খেলা নিয়ে, সে পড়বে খেলা নিয়ে, সে খাবে খেলা নিয়ে, তবেই একটা ছেলে পুরোপুরিভাবে স্পোর্টস পারসন হয়ে উঠতে পারবে। আদারওয়াইজ স্পোর্ট হওয়া সম্ভব না। সুতরাং বিকেএসপি যেভাবে বিকেএসপি চলে, আমি বলি খুব ভুল একটা সিস্টেমে চলছে। এইটা কিন্তু আমরা কেউ দেখছি না। তো এইটা যদি আমরা না করতে পারি, আমি কি খেলোয়াড় তৈরি করব? বিকেএসপির পেছনে গভর্নমেন্টের যে গত 30-40 বছরে যে পরিমাণ খরচ হয়েছে, আমাদের আরওআইটা কি? আমরা কি এটা হিসাব করি? আমরা আরওআইটা হিসাব করি না। তো আমাকে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করতে হবে। কোনো কিছুই কিন্তু ফ্রি না। আমি কিন্তু টাকা ইনভেস্ট করছি, অতএব ইনভেস্টমেন্টের এগেনস্টে আমার কি পরিমাণ রিটার্ন আসছে সেটা যদি আমি না চিন্তা করি, আমি কি পরিমাণ খেলোয়াড় প্রতি বছর তৈরি করছি, তাদের কোয়ালিটি কি, তারা কোন টায়ারে খেলছে, সেইটা যদি আমি বিচার না করতে পারি, তাহলে আমার ইনভেস্টমেন্টটা কিন্তু প্রতি বছর করেই যাব ওই আপনার ড্রেনে পানি যাওয়ার মতন, ওটা পানির মতন বেরিয়ে চলে যাবে। অবকাঠামোগত উন্নয়ন হবে আসলে মানসম্মত যে খেলোয়াড় বা মানের দিক থেকে, সেখানে আমরা এগিয়ে যেতে পারবো না। আমি যদি আবার একটু আসতে চাই আর্জেন্টিনা প্রসঙ্গে, আজকের আর্জেন্টিনা কি সত্যি বিশ্বকাপ জয়ের দাবিদার কিনা? এই বিশ্বকাপে কি বলবেন? আসলে প্রথম খেলা দেখে বলা খুব মুশকিল, কিন্তু প্রথম খেলায়
আমি যেটা দেখেছি সেটাতে আমি আশাবাদী যে হ্যাঁ, জিততে না পারলেও অনেক দূর আর্জেন্টিনা যাবে। আর আর্জেন্টিনার ফ্যানদেরকে তো বলা যাবে না যে জিততে পারবে না, অতএব আমি বলি যে হ্যাঁ, আর্জেন্টিনা জিততে পারতে পারে। সেই আশাটা ধরে রাখি আমরা। আচ্ছা, আর আরেকটু যদি জানতে চাই, এবারে বিশ্বকাপ আপনার হট ফেভারিট কে, এবং আপনার কি ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে কে কাপটা নিয়ে বাড়ি যাবে? ক্রীড়া সাংবাদিকতা করতে করতে মানে যখন যে সময় করেছি সেই করার ক্ষেত্রে আমার সমর্থনটা চলে গেছে আর কি, যে আমি কোনো একটা পার্টিকুলার দলকে সমর্থন করি না। যেদিন যে দল ভালো খেলে বা যে দল ভালো খেলছে আমি খেলাটা ফলো করতে পছন্দ করি। যেমন আপনার ছেলে বলছে পর্তুগাল এবার কাপ নেবে, আপনার কি মনে হচ্ছে এবার? পর্তুগাল ভালো টিম, এ বিষয়ে সন্দেহ নেই। এবার অনেকদিন পর একটা ভালো টিম। পর্তুগাল দেখা যায় যে একজন দুইজন ভালো খেলোয়াড় থাকে, যেটা নেদারল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু পর্তুগাল এবার আসলে ভালো টিম। কিন্তু কতদূর যাবে, আবার CR7-এর বলতেই পারি যে লাস্ট ওয়ার্ল্ড কাপ, কারণ আসলে আমরা যদি বয়সের দিক থেকে দেখি, মিরাকেল না হলে পরের ওয়ার্ল্ড কাপে যাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমি জানি না, যদি ভাগ্যদেবী সহায় হয় তাহলে হয়তো তার হাতে কাপটা উঠতে পারে, কারণ উনি যে মানের প্লেয়ার, একটা কাপ তিনি পেতেই পারেন। এটা কি আপনার ছেলেকে মানে না, এটা আমি ছেলেকে সান্ত্বনা দিচ্ছি না, কারণ CR7-এর অনেক ফ্যান বাংলাদেশে আছে। তবে এটাতে মেসি ফ্যানরা দুঃখ পেলে কিছু করার নেই। আসলে মেসি বা রোনাল্ডো এরা অন্য মানে লেভেলের, তাদের শিল্পের ছোঁয়া খেলাতে থাকবে এবং তাদের এই যে খেলার নৈপুণ্য, এটা আমাদের সবার মনে জায়গা করে থাকবে, এবং কাপ যার হাতে যাক, যোগ্য মানুষের হাতে যাক, আমরা সেটা উপভোগ করব। খেলা একটা আনন্দ। আমরা অনেক সমালোচনা, আলোচনা, তর্ক বিতর্ক করি, কিন্তু সে আনন্দ পর্যায়ে থাকবে, এটা সবার কাছ থেকে প্রত্যাশা। মানে সবাই উপভোগ করুক আর কি। একদম একদম। অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেলাম। আরেকদিন সময় পেলে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন নিউজকেও ধন্যবাদ, আমার পুরনো হোম, মানে এটাও এক ধরনের হোম কামিং। ধন্যবাদ এটিএন নিউজ। আমরা আপনাকে পেয়ে খুব আনন্দিত। দর্শক, এই ছিল আজকের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকাল।